আজকে আমরা সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার 207 থেকে 208 এই পেজের মধ্যে আছে। এটা 20তম স্কুল চলছে। প্রত্যেকটা ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং যে সকল ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এর দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা লাইফ সায়েন্স। আমি সম্পূর্ণ সলভ করে দেখাচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। আলোকরশ্মি আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি সমতল আয়নার সঙ্গে, প্রথম প্রশ্ন হলো সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপাতিত হলে প্রতিফলন কোণ হবে? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 180 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি। তাহলে মনে রাখতে হবে লম্বভাবে আপতন হওয়ার অর্থ হলো যে আপাতন কোণের মানটা হলো 0 ডিগ্রি হবে, অপশান ডি। তারপরে দেখো দুয়েরটা, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি পরিবেশ বান্ধব শক্তি। সৌরশক্তি মাটির নিচে তাপ শক্তি, জৈব শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। মনে রাখতে হবে সৌরশক্তি, মাটির নিচে তাপ শক্তি এবং জৈব শক্তি এগুলো সবই কিন্তু পরিবেশ বান্ধব শক্তি। তাহলে পরিবেশ বান্ধব শক্তি নয়, সেটা হলো জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি, অপশান ডি। তাহলে আমরা ডি এরটা বলবো যে এটা পরিবেশ বান্ধব শক্তি নয়। 3 নম্বরটা, প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? নিকেল, কাঠ, কোবাল্ট, লোহা। তাহলে মনে রাখতে হবে যে নিকেল, কোবাল্ট, লোহা এগুলো সব হলো চৌম্বক পদার্থ। তাহলে কাঠটা হলো চৌম্বক পদার্থ নয়, তাহলে আমরা অপশান বি বলবো। তারপর দেখো 4-এরটা, কোনটি প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হবে? দেখো ফাঁকা স্থানে এই বর্তনীটি সম্পন্ন হবে যখন একটা কোষ যোগ করা হবে। তাহলে এটা সুইচ আমার দেয়া আছে, এটা সুইচের চিহ্ন, এটা কোষের চিহ্ন, এটা রোধের চিহ্ন, এটা তার বলতে চাইছে। তাহলে এই বর্তনীটা সম্পূর্ণ হবে যখন একটা কোষ যোগ করা হবে বা একটা সেল যোগ করা হবে, সেটা অপশান বি হবে। তাহলে মনে রাখবে এটা অপশান বি হবে। তারপরে আমরা চলে আসছি দেখো 2-এর-1-এরটা, প্রাইমারি সেলে কোন শক্তি রূপান্তরিত হয়? দেখো প্রাইমারি সেলে কোন শক্তি রূপান্তরিত হয়? প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি। তাহলে এটা আমরা লিখবো রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তিতে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। সৌরকোষের দুটি ব্যবহার। বলা আছে সৌরকোষের দুটি ব্যবহার লেখো। দেখে নাও ভালো করে। এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ এর প্রশ্ন উত্তরে আমরা পেয়েছিলাম বা আমরা পুরো সম্পূর্ণ সলভ করেছিলাম। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র
এখানে উত্তরটা আমরা ব্যাখ্যা করেছিলাম, তবু আরেকবার দেখে নাও। সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো ইলেকট্রিক শক্তি, ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহার করা হয়। তাহলে দুটো পয়েন্ট মনে রাখবে, একটা হলো সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান, স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। আর নাম্বার 2 হলো ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে আমরা সৌরকোষ ব্যবহার করি। তারপর দেখো 3টা, চৌম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এটা মনে রাখবে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। 3-1 তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায় কি কি উপায়ে? এটা অনেকবার হয়েছে, বিভিন্ন স্কুলে হয়েছে, তবু আরেকবার দেখে নাও। এটা বিভিন্ন স্কুলে আমরা করেছি, সলভ করেছি, তবু আরেকবার দেখে নাও। সেটা হলো 1 নম্বর পয়েন্ট, আমরা বলবো কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে। 2 নম্বর হলো তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে। তাহলে 1 নম্বর হলো কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে। 2 নম্বর হলো তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে। 3-2 রাখো, বিচ্ছুরণ কাকে বলে? জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখা কেন? তাহলে প্রথম দেখো 2 বিচ্ছুরণ কাকে বলে? জলে কোনো লাঠি ডোবালে সেটি বাঁকা দেখানোর কারণ কি? আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার ফলে 7টি বর্ণে ভাগ হয়ে যায়। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার ফলে 7টি বর্ণে ভাগ হয়ে যায় বা বিশ্লিষ্ট হয়। আলোর এই ঘটনাকে বিচ্ছুরণ বলে। তারপরে প্রশ্ন দেখো, আলোকরশ্মি জল থেকে বায়ুতে প্রবেশ করছে, জল থেকে বায়ুতে প্রবেশ করছে মানে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। এর ফলে জল এবং বায়ুর বিভেদ তল থেকে প্রতিসৃত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে দূরে সরে যাচ্ছে, তাহলে চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারছে না, তাই লাঠিটা প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে উঠে আসছে বলে মনে হয়, তাই লাঠিটাকে বাঁকা মনে হয়। তাহলে মনে রাখতে হবে, লাঠিটা জলে ডোবালে বাঁকা মনে হয়, কারণ হলো আলোকরশ্মি জল থেকে বায়ুতে যখন প্রবেশ করে, জল এবং বায়ুর বিভেদ তল থেকে প্রতিসৃত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়, চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাহলে লাঠিটি প্রকৃত অবস্থানে কিছুটা ওপরে উঠে আসে। তাহলে এই জন্যে আমরা লাঠিটাকে বাঁকা আছে বলে মনে হয়। 3 ফিউজ তার কি? কোন তার দিয়ে ইলেকট্রিক ফিলামেন্ট তৈরি করা হয়? সেটা হলো বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধের যে পরিবাহী তার রাখা থাকে তাকে ফিউজ বা ফিউজ তার বলা হয়। তাহলে বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধের যে পরিবাহী তার রাখা হয় তাকে ফিউজ বা ফিউজ তার বলা হয়। এটি কিসের তৈরি হয়? এটি টিন এবং সীসার সংকর ধাতু। তাহলে কোন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়? এটা তোমরা মনে রাখবে, টাংস্টেন। তাহলে টাংস্টেন তার দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়। 5 নম্বরটা দেখে নাও, আলোকরশ্মি আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণে চিত্র আঁকতে বলছে। ঘন মাধ্যম থেকে আলো আসছে লঘু মাধ্যমে,
তাহলে ঘন মাধ্যম থেকে আলো যদি লঘু মাধ্যমে আসে তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেল। এই কোণটা হলো আপাতন কোণ আর এই কোণটা হলো প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, আর এই ডেলটা হলো কতটা চ্যুতি ঘটছে। তাহলে এটা যদি আই হয় তাহলে এই কোণটা আই হবে, তাহলে পুরোটা আর বলা আছে। তাহলে চ্যুতি কোণের মান হবে আমরা জানি সেটা হলো ডেল্টা সমান আর মাইনাস আই। তাহলে এটাই আমরা পরীক্ষায় লিখে দেবো, ফুল মার্কস পেয়ে যাব। তাহলে আলোর রশ্মি প্রথম লিখবে ঘন মাধ্যম, প্রথম লিখবে এটা হলো ঘন মাধ্যম, আর এটা লিখবে লঘু মাধ্যম। প্রথম এটা লিখবে ঘন মাধ্যম, এটা লিখবে লঘু মাধ্যম। দেখো আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার জন্য দেখো অভিলম্বটা দূরে সরে গেল। তাহলে যদি মাধ্যমটা না থাকতো, মানে এই বিভেদ তলটা না থাকতো, তাহলে আলোটা এই পথ যেত। তাহলে এটা আই হওয়ার জন্য তাহলে এইটা আই, আর এটা আর বলা আছে। আই মানে আপাতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। তাহলে চ্যুতি কত? তাই চ্যুতি আমরা বলবো যে আর মাইনাস আই। তাহলে কৌণিক চ্যুতি বা শুধু চ্যুতি সেটা ডেল্টা সমান আর মাইনাস আই। এরপরে আমরা লাইফ সায়েন্সে আসছি, দেখে নাও। ভুট্টা বীজের বীজপত্রকে অপশান এ, ভুট্টা বীজের বীজপত্রকে অপশান এ হাইপোকোটাইল, অপশান বি হাইলাম, অপশান সি স্কুটেলাম, অপশান ডি পেরিস্পার্ম। ভুট্টা বীজের বীজপত্রকে বলে সেটা হলো স্কুটেলাম, অপশান সি। অপশান সি আমরা বলবো। এবারে আমরা দুয়েরটা আসছি যে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক শর্ত নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। অঙ্কুরোদ্গমের জন্য অবশ্যই এটা দরকার, সেটা হলো অক্সিজেন। তারপর দেখো দুয়ের একেরটা আলুর চোখ প্রকৃতপক্ষে ড্যাশ। দেখো দুয়ের একেরটা আলুর চোখ প্রকৃতপক্ষে এটা বলবো কাক্ষিক মুকুল। আলুর চোখ প্রকৃতপক্ষে ড্যাশ কাক্ষিক মুকুল। মূল সৃষ্টি হয় ড্যাশ থেকে, মূল সৃষ্টি হয় আমরা বলবো ভ্রূণ মূল থেকে, মূল সৃষ্টি হয় ভ্রূণ মূল থেকে। বিবৃতির সত্য না মিথ্যা বলতে বলছে। কচুরিপানার কাণ্ডটি এক প্রকার হর্ষ ধাবক উদাহরণ। কচুরিপানার কাণ্ড একটা হর্ষ ধাবক উদাহরণ। এটা আমরা কি বলবো? সত্য বলবো, সত্য। তিনের চারেরটা বেমানান খুঁজে বার করতে বলছে মূলো, আলু, বিট, গাজর। তাহলে এটা আমরা বলবো আলু বলবো, আলু। কারণ মূলো, বিট, গাজর এগুলো হলো পরিবর্তিত মূল, আর আলু হলো পরিবর্তিত বায়বীয় কাণ্ড। তাহলে মূলো, বিট, গাজর এগুলো কি? এগুলো হলো পরিবর্তিত মূল, আর আলুটা হলো পরিবর্তিত বায়বীয় কাণ্ড। তাহলে উত্তর হবে আলু। পাঁচেরটা সম্পর্ক নির্ধারণ করতে বলছে পরাগধানী, পরাগরেণু, গর্ভাশয় ড্যাশ। সেটা হবে গর্ভাশয় ডিম্বক, আমরা বলবো ডিম্বক। তাহলে পরাগধানী, পরাগরেণু, গর্ভাশয় ডিম্বক। আমি ফুলের একটি অংশ, নিষেকের পর আমি ফলে পরিণত হই। তাহলে আমি ফুলের একটি অংশ, নিষেকের পর আমি ফলে পরিণত হই। এটা কি বলবো? এটা আমরা ডিম্বাশয় বলবো, ডিম্বাশয় বলবো। সাতের একেরটা কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? কলা পাতায় সমান্তরাল, কলা পাতায় সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায়, সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায়। কলা পাতায় সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায়। দুয়েরটা লাইকেন কোন দুটি
উদ্ভিদ গোষ্ঠীর মিথজীবিতা ফলে সৃষ্টি হয়? লাইকেন হলো ছত্রাক, শৈবাল। তাহলে লাইকেন হলো ছত্রাক এবং শৈবাল, এই উদ্ভিদ গোষ্ঠীর মিথজীবিতার ফলে সৃষ্টি হয়। 3 নম্বর, অভিশ্রবণে কোন ধরনের পর্দার প্রয়োজন হয়? এটা তোমরা অবশ্যই লিখবে অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা। 4 নম্বরটা, বেলের কণ্টক কোন অংশ পাতায় রূপান্তর হয়েছে? বেলের কণ্টক কোন অঙ্গের পাতায় রূপান্তর? সেটা আমরা কাণ্ড বলবো বা শাখা বলবো। তাহলে বেলের কোন অঙ্গ? বেলের কাণ্ড কাঁটায় রূপান্তর বা শাখা পাতায় রূপান্তর। তাহলে বেলের কাণ্ড বা শাখা সেটা কাঁটায় রূপান্তর। এরপর দেখো, সেটা হলো 8-এর 1-এরটা, একবীজপত্রী দ্বিবীজপত্রী পাতার পার্থক্য উল্লেখ করতে বলছে শিরাবিন্যাস এবং পত্রপৃষ্ঠ অনুসারে। আমার স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেটা করেছিলাম গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। সেখানে দেখো যেটা করা হয়েছিল, এবার দেখে নাও। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী পাতা। তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস জালিকাকার হয়। একবীজপত্রী পাতাটা সমাঙ্গপিষ্ট হয়, দ্বিবীজপত্রী পাতাটা বিষমপিষ্ট হয়। তাহলে আমরা দুটো পয়েন্ট বলবো, একটা হলো পাতাটা একবীজপত্রী পাতার সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী পাতাটা হলো জালিকাকার শিরাবিন্যাস। একবীজপত্রী পাতাটা হলো সমাঙ্গপিষ্ট, দ্বিবীজপত্রী পাতাটা হলো বিষমপিষ্ট। তারপর দেখো 8-এর 2-এরটা কি বলা আছে? 8-এর 2-এরটা, ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের পার্থক্য লিখতে বলছে বাহকের প্রয়োজনীয়তা এবং পরাগরেণুর অপচয়ের ওপর ভিত্তি করে। দেখো, স্বপরাগযোগ একই ফুলে বা একই গাছের বিভিন্ন ফুলে ঘটে। একই ফুলে স্বপরাগযোগ একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে ঘটে। ইতর পরাগযোগ একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন উদ্ভিদের ফুলে ঘটে। 2 নম্বর পয়েন্ট দেখো, বাহকের নির্ভরতা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইতর পরাগযোগে বাহকের সবসময় বাহকের উপর নির্ভরশীল। আর এখানে দেখে নাও যে পরাগরেণুর অপচয় স্বপরাগযোগের কম, কিন্তু ইতর পরাগযোগের অনেক বেশি। পরাগরেণুর অপচয় অনেক বেশি। তাহলে আমরা এই প্রশ্নে আমরা যে দুটো পয়েন্ট বলবো সেটা হলো 2 আর 3, অর্থাৎ বাহকের স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের ওপর নির্ভরশীল হতেও পারে বা নাও হতে পারে, এটা সবসময় বাহকের ওপর নির্ভরশীল। আর স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় কিন্তু খুব বেশি হয়। তারপর দেখো 8-এরটা টেস্টা এবং টেগমেন কি? টেস্টা এবং টেগমেন কি দেখে নাও। টেস্টা মটর বীজের বীজত্বকের বাইরের পুরু শক্ত চামড়ার মতো কিন্তু হালকা স্তরকে টেস্টা বলে। মটর বীজের বীজত্বকের বাইরের পুরু শক্ত চামড়ার মতো কিন্তু হালকা স্তরকে আমরা টেস্টা বলে, হালকা স্তরকে টেস্টা বলে। আর টেগমেন মানে মটর বীজের বীজত্বকের ভিতরের যে স্তরটি স্বচ্ছ পাতলা পর্দার মতো থাকে তাকে টেগমেন বলে। তাহলে বাইরের স্তরকে আমরা টেস্টা বলবো আর ভেতরের স্তরকে আমরা টেগমেন বলবো, অবশ্যই মটর বীজের ক্ষেত্রে। 9-এরটা দেখো বলা আছে এই দুটো অংশ চিহ্নিত করতে বলেছে। এটার নাম হলো পরাগধানী। এটার নাম হলো পরাগধানী। আর বিটার নাম হলো এটা বৃত্তাংশ।
তাহলে এটা বলা হয় পরাগধানী, আর বিটাকে আমরা কি বলবো? বৃত্তাংশ বলবো। তাহলে আজকে আমরা 20তম স্কুল সেটা সম্পূর্ণ সলভ করলাম, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পোর্শন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।